চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা খান মিম। আর আমার সঙ্গে ঈদ এখন আনন্দে প্রতিদিনকার মতোই একজন অতিথিও সঙ্গে এসেছেন। আমার সঙ্গে আজ এসেছেন কর্ণিয়া আপু। আপু, ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক। আমি না কর্ণিয়া নামটা বলতে গিয়ে একটু থেমে গেলাম। আচ্ছা, এই যে একজন সাধারণ কর্ণিয়া থেকে দর্শক শ্রোতার ভালোবাসায় চোখের কর্ণিয়াতে কিভাবে চলে আসলেন, জার্নিটা কি? শুরুটাই করতে চাই সেই জার্নির গল্প দিয়ে। জার্নিটা যদি বলতে চাই, ছোটবেলা থেকে বেসিক্যালি গান শেখা, অ্যান্ড এরপর আমার টিচার ছিলেন, আমার আম্মু প্রথমে শিখিয়েছেন আমাকে বাসায়। এরপর আমার টিচার টিটু শিহাব, ওনার কাছ থেকে তালিম নিয়েছি। তারপরে ছায়ানট থেকে নজরুল সঙ্গীতের উপর শিখেছি। দেন প্রায় 7 বছর। এরপর আমি আরও অনেক জায়গায় আসলে শিখেছি। আর এরপরে তো যখন আমি ইউনিভার্সিটিতে ঢুকবো, তো তখন আমি চিন্তা করলাম যে একটু কমার্শিয়ালি হালকা হালকা করে কাজ করা শুরু করি, তো যেহেতু মিউজিক লাভার। অ্যান্ড তারপর থেকে শুরু করার পর হঠাৎ করে 2012-এ এসে পাওয়ার ভয়েসে জয়েন করা। অ্যান্ড ওখান থেকে তো যখন ফার্স্ট রানার আপ হই, তারপর থেকে জার্নি আসলে স্টার্ট। আপনি যখন এই প্রফেশনে একদম প্রফেশনালি আসলেন, তখন তাদের সাপোর্টটা আসলে কতটুকু ছিল? আমার বাসা থেকে একদম 100-200 সাপোর্ট পেয়েছি সবসময়। এই জন্য তো আমি এখন স্টিল কাজ করতে পারছি। প্লাস এখন যেহেতু আমি শ্বশুরবাড়িতে থাকি, ওখান থেকেও একদম 100%ই পাই। কারণ হচ্ছে আমি যাকে বিয়ে করেছি সেও একজন মিউজিক লাভার অ্যান্ড মিউজিশিয়ান। সো তখন আমার জন্য আসলে কাজ এখন ইজি হয়ে গেছে, যেহেতু আমি যখনই মিউজিক করতে যাই না কেন, শোজ করতে যাই না কেন, ও আমার সাথেই থাকে সবসময়। তো ফ্যামিলি নিয়ে আমি ঘোরাঘুরি করতে থাকি, এটা আসলে অন্যরকম আনন্দ। অন্য কোনো যদি কাউকে বিয়ে করতাম, দেখা যেত যে হয়তো আমার ব্যাপারটা বুঝতো না, কারণ এই যে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত, এই চাঁদ রাত পর্যন্ত আমাকে দেখা যেত যে কাজ করতে হয়। সো আমার বাসায় যদি প্রবলেম হতো, আমি কাজ করতে আসলেই পারতাম না। কর্ণিয়া আপু তো অনেক স্টেজ শো করেন, সেক্ষেত্রে স্টেজ শোর এক্সপিরিয়েন্সগুলো কি একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন? স্টেজ শো করতে করতে আমি আসলে কি বলবো, মানে পটু হয়ে গেছে হয়তো। অ্যান্ড আই লাভ টু পারফর্ম। মানে আমার অডিয়েন্সের সামনে যখন আমি পারফর্ম করি, আমার খুবই ভালো লাগে। অ্যান্ড আমার লাইভ থেকে আমি ওখানে স্টেজ পারফরমেন্স করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমি আসলে চেয়েছিলাম আমি স্টেজ এরকম করে গান করব এবং আমার অডিয়েন্সটা থাকবে, তাদের রিকোয়েস্ট আমি রাখবো। তো সেই জন্য আর কি হয়তো আমি ওটা ইন্টারেস্টেড ছিলাম বিধায় হয়তো আমার এখন পারছি এই ব্যাপারটা। আচ্ছা, এই যে তো আপুর দুইটা গান এসেছে, একটা হচ্ছে একটি যে সিনেমা এসেছে টগর, সেই সিনেমা একটি গান 100% দেশি, আরেকটা গান হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে, সেটা হচ্ছে জামদানি শাড়ি। আমি 100% দেশিটা নিয়ে কথা বলবো, তবে তার আগে জামদানি শাড়ি মানে আমরা সবাই পছন্দ করি, খুব পছন্দ করি। তো সেই জায়গা থেকে জামদানি শাড়ি নিয়ে কর্ণিয়া একটা গান করবে, এটা আসলে তার মাথায় কিভাবে আসলো? আচ্ছা, যেমন গত বছর আমার ঈদে বের হয়েছিল ঢাকাতে জ্যাম। সো এটাও একটা মানে আমাদের বাংলাদেশ কেন্দ্রিক, মানে ঢাকা তো আমাদের সিটি, সো এটাকে কেন্দ্রিক আমরা করেছি। আর এই বছর আমি জামদানি শাড়ি, এটা আমাদের ট্র্যাডিশন, অ্যান্ড আমাদের বাংলাদেশ বলতেই কিন্তু ট্র্যাডিশনাল জামদানি শাড়ি, এবং এটা বিভিন্ন কান্ট্রিতে আমাদের জামদানি শাড়ি অন পপুলারিটি আছে। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই গানটা। বেসিক্যালি তানভীর আহমেদ করেছে, তো ওই লিরিক লিখেছে আবার কবি। আচ্ছা আচ্ছা, আপনি কি বলেছিলেন যে আমি এই টাইপের কোনো গান করতে চাই, আমি আসলে গানটা নিয়ে আপনার কাছে এসেছি? আমি আসলে ও আমাকে বেশ অনেকগুলো গান আসলে দিয়েছে, বাট হয় না যে আমার কাছে কোনো গান ভালো যখন মানে কানের মধ্যে না বাজবে ততক্ষণ পর্যন্ত আমি আসলে কোনো কিছু ইয়েস বলতে পারি না, আমার হয় না। আমার আগে ভালো লাগতে হবে। তো আমার গানটা শুনেই আমার মনে না একটু মজার আছে, অ্যান্ড আমি স্টেজে যেহেতু পারফর্ম করি, আমার জন্য এই গানটা গিয়ে আমি সবার সাথে আমি কানেক্টেড হতে পারবো, দর্শকও খুব ক্যাচ করতে পারবে। একটু যদি আমাদেরকেও খালি গলায় দুইটা কলি শোনাতেন। আচ্ছা, ওকে, শিওর। ফুলে চন্দন ফোটা তোমার মুখটা চাঁদের আলো, ঘুম চোখে স্বপ্ন তোমায় দেখতে লাগে ভালো, জ্বলে যায় অযথায় অন্তরটা, তুমি নাই কাছে তাই অভাবটা, এভাবেই চলে যাবে জীবন তাড়াতাড়ি, চাই না টাকা কাড়ি কাড়ি, লাল জামদানি শাড়ি, তোকে আমায় দে না, যাব না বাপের বাড়ি, টাকা কাড়ি কাড়ি, লাল জামদানি শাড়ি, তোকে আমায় দে না, যাব না বাপের বাড়ি। আপু, আমি আজকে জামদানি শাড়ি পরবো ভেবেছিলাম, মানে আমার আপনার গান শুনতে শুনতে মনে হচ্ছে যে আমি কেন পরলাম না।
মজার ব্যাপার আসলে এই গানটা একদম পুরো মেয়ে কেন্দ্রিক, আর ছেলে মেয়ে দুজন মানে হয় না খুনসুটির একটা ব্যাপার যে আবদার থাকে যে তুমি আমাকে জামদানি শাড়ি না দিলে কিন্তু আমি বাপের বাড়ি যাব না, এরকম একটা ব্যাপার। আর লাল জামদানি শাড়ি মানে লাল রংটা তো সবাই পছন্দ করে, সব জামদানি শাড়ি মেয়েরা পছন্দ করবে না। আর এই গানটার সাথে সবাই একদম শাড়ি টাড়ি পরে লাল জামদানি পরেই সবাই ভিডিও করছে, আমার খুব মজা লাগছে ব্যাপারটা নিয়ে। আপু আমরা আরো গল্প করব, যেহেতু আপনার আরো গান এসেছে, পাশাপাশি আপনার ঈদের গল্প শুনবো, তবে তার আগে একটা বিরতি নেব। দর্শক, চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে নেব একটা বিরতি, ফিরছি একটু পর। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে আবারও ফিরে এলাম, আর আমার সঙ্গে নিয়ে এসেছি কর্ণি আপুকেই। কর্ণি আপু, বিরতিতে যাবার আগে তো জামদানি শাড়ি নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ আপনার গান যে জামদানি শাড়ি সেই গানটি নিয়ে কথা বলছিলাম। এবার একটু 100% দেশি গানটা শুনতে চাই। লোকাল জিনিস, লোকাল ফিলিংস, লোকাল জিনিস লোকাল ফিলিংস একেবারে করা, বিদেশি নয় পুরো ভেজাল পড়ে যাবে ধরা। আমার কাছে প্রেমের আদর, সোহাগের রঙিন চাদর, যা কিছু চাইলে নাগর পাবি বেশি বেশি। বিদেশি নয় রে আমি চিজ বড়ই 100% দেশি। হাই বিদেশি নয় রে আমি চিজ পুরোই 100% দেশি। খুবই সুন্দর আপু গানটা, আমি কয়েকবার শুনেছি, বিশেষ করে আপনি আজকে আসছেন শুনে আমি আরও একবার শুনেছি। আচ্ছা, গানটা আসলে এই যে একটা আইটেম সং, সেই আইটেম সংটা, এই গানটা আপনার কাছে প্রপোজাল আসলো কিভাবে, এবং আপনার আসলে গানটা করার আগে কি মনে হয়েছিল, গানটা করার পর এখন কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পাচ্ছি, অ্যান্ড সবাই আমাকে দেখলে এখন, আগে যেমন ঢাকাতে যেমন বলতো, এখন হচ্ছে 100% দেশি কিনা জিজ্ঞেস করে। সো এটা নিয়ে খুব এনজয় করছি। আর একটা জিনিস হচ্ছে এই ফার্স্ট টাইম আসলে আমার একটা কারেন্ট একটা মুভিতে গান করা হয় না, যে রমরমা ভাবে গানটা গেয়েছি প্লাস সঙ্গে সঙ্গে এই গানটা চলে এসেছে, এরকম একটা ব্যাপার ছিল। তার আগে আমি অনেকগুলো ফিল্মেই কাজ করা হয়েছে, বাট ওভাবে করে এখনো আসেনি। তো যাই হোক, যেহেতু এই গানটা প্রথমে আসলে আমাকে আমার ভীষণ পছন্দের বেলাল খান ভাইয়া আমাকে নক করে যে একটা ফিল্মে একটা গান আছে, তুমি টাইম দাও আমাকে একদিন। আমি বলছি যে হ্যাঁ অবশ্যই ভাইয়া, ওয়াই নট। তো আমি গেলাম, যাওয়ার পরে গানটা শুনে তো আমি ও মাই গড, এত ফাস্ট বিটের অ্যান্ড এত এনার্জেটিক। অ্যান্ড এই গানটা আমি যখন দেখেছি তখন তো দেখলাম যে পুরা পূজা চেরি অ্যান্ড আদর আজাদ ছিল ইয়েতে নায়ক নায়িকা। সো তাদের যে পারফরমেন্স, মাই গড, আমার মাথায় হাত। অ্যান্ড গানটা শোনার পর আমি আচ্ছা এত স্পিডে কীভাবে গাইবো। তো ফাইনালি আমি গানটা ট্রাই করলাম ভালোভাবেই, অ্যান্ড আমি বললাম যে কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবে, আমি আবারও ভয়েস দেবো, কোনো সমস্যা নেই। বাট ফাইনালি ওরা ওইটাকে অ্যাকসেপ্ট করেছে। বাট আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে আমার গানটা আপলোড হবে কি হবে না, কারণ অনেক সময় আমরা যেগুলো দেখি মানে দেখি যে আমি গেয়েছি বাট ওই গানটা আমাদের আসলে না হয়ে অন্য কারো ভয়েস হয়তো বা অ্যাড করা হচ্ছে, হয় না যে একই গানে অনেকেই গায়, কিন্তু যেটা শুনতে ভালো লাগবে সেটাই হয়তো বা পিক করবে। বাট থ্যাংক গড যে গানটা আপনারই ছিল, শেষ পর্যন্ত আমরাও আসলে আপনার গানটাই পেয়েছি। আচ্ছা, আরো এইবার ঈদে কিন্তু দুটো সিনেমার কথা যদি বিশেষভাবে বলি, তাণ্ডব সিনেমা, এবং সেখানে একটা গান লিচুর বাগানে রিলিজ হয়েছে, এবং আরেকটা গান হচ্ছে ইনসাফ সিনেমার, সেখানে হচ্ছে আকাশেতে লক্ষ্য তারা, এই গানটাকে নতুন করে রিপ্রেজেন্ট করা হয়েছে 2.0 বলে। তো সেই জায়গা থেকে আসলে এই যে 100% দেশি গানটা, এই গানটা তেমন একটা আলোচনায় আসছে না, এর কারণটা আসলে আপনার কাছে কি মনে হয়? আলোচনায় আসছে না বললে ভুল হবে, আলোচনায় ভালোই এসেছিল, আমি বলবো যে স্টিল আছে। বাট আমার কাছে কেন জানি মনে হয় যে হয় না যে কোনো একটা গান আসলে সেটাকে একটু টাইম দিতে হয়। একদম ঠিক আছে, আমি যদি বলি যে শাকিব খানের ফিল্মে যদি আমার এই গানটা যেত, অবশ্যই এটা কাউকে প্রমোশনও করতে হতো না, কারণ শাকিব খান নামটাই একটা ব্র্যান্ড, ঠিক আছে। সো তার গানে প্রমোশন করা লাগে না, তার গান এমনিতেই মানুষ প্রমোশন করে ফেলে, ঠিক আছে। আর হচ্ছে এর পরবর্তীতে যে
ইনসাফের যে গানটা আসলে মিলাপুর যে গানটা, সেই গানটা অলরেডি কিন্তু একটা ভার্সন ছিল, সেটাকে নতুনভাবে এনে সেটা নতুনভাবে ইয়ে করা। সো এটাও কিন্তু আমাদের সবার কানে বাজে কিন্তু গানটা। মিলাপু গেছে এবং অনেক বছর পর মিলাপু ফিল্মে একটা আবারও এসেছে। সো এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি স্পেশালি মিলাপুর অনেক ভক্ত, তো আমি মিলাপুকে বলেছি তুমি অনেক দুর্দান্ত, তো এমনিতেই গাও, এটাও তুমি গিয়েছো, আমার কাছে খুব ভালো লাগছে। আরেকটা প্রশ্ন আমি করতে চাই, এই যে আপু আপনারা রিয়েলিটি শো এর মধ্য দিয়ে এসেছেন, সেখানে অনেক বিচারকরা ছিল, সেখানে আপনাদেরকে বিচার করেছে, আপনাদের অনেকগুলো স্টেজ পার করে তারপর আসলে ফাইনাল রাউন্ডে আসতে হয়েছে, কিন্তু এখন যারা শিল্পী হচ্ছেন তাদেরকে যেভাবে পিক করা হচ্ছে, হয়তো কেউ ভালো গাইতে পারে, সে একটা গিটার নিয়ে সে সুন্দর একটা এনভায়রনমেন্টে সোশ্যাল মিডিয়ায় একটা গান আপলোড করে দিল, তারপর সে বিভিন্ন মিউজিশিয়ানদের চোখে পড়ে গেল এবং তারপর তাকে দিয়ে গান করানো হলো। আপনার কাছে আসলে কি মনে হয়, এতে করে কি সঠিক প্রতিভাকে তুলে আনা হচ্ছে, কিংবা আসলে এই যে জায়গাটা সঠিক মানুষরা কি এই জায়গাটা আসতে পারছে কিনা? যাদের আসলে প্রতিভা আছে, আমি মনে করি সে এখন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে, প্রতিভা থাকলেই কিন্তু সে চোখের সামনে সবার পছন্দের হয়ে যাবে। অ্যান্ড আমি এটাকে খারাপ কোনো কিছু মনে করি না, কারণ আগে ওই টাইমে যদি আমাদের প্ল্যাটফর্মটা আরও বেশি স্ট্রং থাকে, এরকম থাকতো, হয়তো আমরা তখন থেকেই মানে এগিয়ে থাকতাম। বাট তারা আসলে খুবই লাকি যারা এখন আসলে নিজেদেরকে এভাবেই প্রমোট করতে পারছে এবং সবার নজরে আসছে, এটা খুবই ভালো আমি মনে করি সবসময়। আচ্ছা, আমরা আরো গল্প করব, এই মুহূর্তে আরেকটা বিরতি নেব। চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দের সময় হলো আরো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দর্শক, চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা খান মিম, আর আমার সঙ্গে অতিথি হিসেবে আজকের পর্বে উপস্থিত রয়েছেন কর্ণিয়া আপু। আপু, আমরা অনেক গল্প করছিলাম, যেহেতু ঈদের অনুষ্ঠান, ঈদের মধ্যেই আছি আমরা, একটু ঈদটা কেমন কাটলো জানতে চাই। ঈদটা খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দরভাবে কোরবানিটাও হচ্ছে, এটা খুব ভালো লাগে। মানে আমি আসলে দেখা যায় যে কোরবানিটাকে একটু ভয় পাই, গরু কাটাকাটি এটা একটা আমার কাছে অনেক বেশি কষ্ট লাগে, বাট যেহেতু আমাদের ট্রেডিশন, তো এটাকে মেনটেন করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি সবসময় ঈদের মধ্যে দেখা যায় যে আমি আমার অডিয়েন্সকে নিয়ে থাকি, বিভিন্ন লাইভ শোতে আমাকে স্ক্রিনে দেখা যায়, সবার সাথে থাকি, আমার খুব ভালো লাগে। আচ্ছা, ছোটবেলার ঈদটা একটু সম্পর্কে জানতে চাই, ছোটবেলার ঈদটা কেমন ছিল আর এখন তারকা হয়ে যাওয়ার পর ঈদটা কেমন? ছোটবেলার ঈদ আসলে অনেক ভালো ছিল সত্যি কথা বলতে, কারণ তখন তো এত টেনশন মাথার মধ্যে থাকতো না। এনিওয়েজ, ছোটবেলা আসলে দেখা যেত আমি গ্রামে চলে যেতাম, আমার দাদু বাড়িতে ঝিনাইদহ হতে, ওখানে যেতাম এবং আমার সব কাজিনরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতো এবং সবাই একটা বিশাল বড় একটা গ্যাং আমাদের আছে, প্রায় 40-50 জন কাজিনদের। সো তখন আমার যখন ঈদের নামাজে যেত আমার চাচারা, তখন আমরা ছোট বাচ্চারাও সবাই মিলে একসাথে যেতাম এবং ওখানে একটা মেলার আয়োজন ছিল, ওখানে মেলাতে আমরা টুকটাক কেনাকাটা করে তারপরে আসতাম তাদের সাথে। এসে সালামির একটা ব্যাপার ছিল, খাওয়া দাওয়া দিক থেকে দেখা যেত যে বিশাল বড় একটা হাঁড়ির মধ্যে রান্না হচ্ছে, পাশ দিয়ে খেয়ে যাচ্ছি আমরা সবাই যার যার মতো করে। এইগুলো খুব মিস করা হয় বড় হওয়ার পর, খুবই মিস করি। কর্ণিয়া আপু, কি ভালো রান্না করতে পারেন? আর ঈদের দিন কি, কিংবা এই ঈদের মৌসুমে কি একটু রান্না বান্না করা হয়? আমাকে খুব একটা রান্না বান্না করতে হয় না, আমার শাশুড়ির হাতে রান্না খুবই ভালো মাশাআল্লাহ, এন্ড আমার বড় ভাবিরও বড় জায়ের রান্নাও খুবই ভালো, এন্ড আমার মনে হয় যে ওদের রান্না থেকে আমার না রান্না করলেই ভালো, আমি খেতে মজা করি, আমার ভালো লাগে। এমনিতে কখনো রান্না করা হয়? আমি রান্না করি, টুকটাক রান্না করা হয় না যে তা না, বাট আমি বিফ রান্না করতে পছন্দ করি ডিফারেন্ট ওয়েতে। আচ্ছা, কর্ণিয়াকে দর্শক কিংবা শ্রোতা কতটুকু মনে রাখে, এমন কোনো মজার স্মৃতি যদি থাকে দর্শক কিংবা শ্রোতাদের সাথে? কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দর্শকরা মনে রাখে কিভাবে? লাইক আমি অনেক টেক্সট পাই, অনেক কমেন্টস পাই, যেমন এমন কখনো হয়েছে যে আপনি কোথাও গিয়েছেন, এসে জিজ্ঞেস করছে, কিংবা আপনাকে নিজে থেকে চিনেছেন, হয়তো আপনি মেকআপ করা ছিলেন না, এরকম অনেকবার হয়েছে। যেমন আমি কোভিডের সময় আমার ড্রেস লাগবে, তো আমি ঢাকা কলেজে আমি প্রায়ই যাই, ঢাকা কলেজের অপোজিটে আর কি, হ্যাঁ ওখানে। তো আমি মাস্ক পরেছিলাম, পাশ থেকে কি জানি বলছে কর্ণিয়া করতেছে, ঠিক আছে। আবার অনেকে আপনি কর্ণিয়া না, আবার পিছন থেকে ঘুরে
এসে বলতেছে আপনি কর্নিয়া না এরকম। আবার দেখা যাচ্ছে যে রিকশায় আমি যাচ্ছি দূর থেকে, এই আপু আপনার জন্য ঢাকাতে জ্যাম লাগে। এগুলো আপনার কাছে কতটা প্রাপ্তির মনে হয়? অবশ্যই 100%, মানে এইটাই আসলে তো চেয়েছিলাম, সত্যি কথা বলতে মানুষের ভালোবাসা মানুষ মনে রাখবে, এটাই চেয়েছিলাম। আগামীতে আপনার কি কাজ আসছে? আগামীতে বেশ আরো কিছু কাজ আসছে। এর মাঝখানে আমি আরেকটা বলতে চাই, কিছুদিন আগে আমার আর বেলাল ভাইয়ের একটা গান বের হয়েছিল, তুমি ছাড়া নেই আলো। এই গানটা বেলাল ভাই ইউটিউব চ্যানেলে গেছে। সো আগামীতে আমার আর বেলাল ভাইয়ের আরো একটা গান আসবে আমার ইউটিউব চ্যানেলে, অ্যান্ড আরো একটা গান পাইপলাইনে আছে মাহাতিমের সাথে। সো এরকম কয়েকটা কাজ মোটামুটি আছে। আপনি কি আসলে ওই জনরাটা মিস করেন কোনোভাবে, যে যখন ক্যাসেট বের হতো কিংবা সিডি পাওয়া যেত কোনো সঙ্গীত শিল্পীদের, সেই সময় আপনার কি আসলে কোনো প্রিয় শিল্পীর ক্যাসেট কেনা হয়েছে কিনা কিংবা সিডি? লটস আমি অনেক শিল্পীর একটা গান শুনেই ভালোবেসে কিনে নিয়ে এসেছি। যেমন আমার মনে আছে আমি রুনালালা ম্যামের অনেক ক্যাসেট কিনেছি, প্লাস আমি নজরুল, রবীন্দ্র এগুলো গানের অনেক ক্যাসেট কিনেছি। তারপরে আসিফা ভাইয়ের একটা গান আমার খুব পছন্দ ছিল, বৃষ্টি ভেজা সন্ধ্যা, এই গানটার জন্য আমি কিনেছি। এবির কিছু গান কিনেছি, মানে ব্যান্ডের অনেক গান আমি কিনেছি। সো এরকম লটস অফ কালেকশন আমার কাছে ছিল আমার বাসার মধ্যে। আমরা এনে গান শুনতাম, শিখতাম, রেডিওতে গান শুনতাম, কিন্তু এই ব্যাপারটা কিন্তু এখন নেই। আমি আসলে মিস করি। ওই টাইমটা থাকলে হয়তো দেখা যেত যে আমি যে গানটাই করতাম না কেন হয়তো দর্শকের কাছে চলে যেত খুব দ্রুত। আচ্ছা, এই যে আপনি আসলে মানে সবসময় রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসতেন, গাইতে ভালোবাসতেন, রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত দুটোই, সেই জনরা থেকে বেরিয়ে আসলে কিভাবে কর্নিয়া এত ঝাঁকানাকা গান, মানে আপনার কি আসলে কোনো কল্পনা ছিল না দর্শকদের ভালোবাসার কারণে? অল ক্রেডিট গোস টু মাই অডিয়েন্স। আচ্ছা, বিকজ আমি যখন স্টেজে পারফর্ম করতে গিয়েছি প্রথম তো আমি ওখানে যেয়ে দেখতাম কি ভাইবটা কি, ওখানকার অডিয়েন্স কি চায়। কারণ আমাকে যেহেতু আমার ব্রেড অ্যান্ড বাটার যদি হয়ে থাকে যে একটা স্টেজ পারফরমেন্স করে, দেন আমাকে তখন স্টেজের অডিয়েন্সকে বুঝেই কিন্তু গান গেতে হবে। তো ওখানে গিয়ে দেখলাম যে সবাই কোনো সফট গান চলে না। ওকে ফাইন, সফট গান চলে না, কি গান চলে, আচ্ছা ঠিক আছে এই ধরনের গান চলে, আচ্ছা ঠিক আছে। তখন আমি আমার নিজেকে চেঞ্জ করে ভেঙে চুরে ওই ঘাড়ার দিকে নেওয়ার চেষ্টা করেছি। এবং স্টিল আমি এখনও আমার এই যে ম্যাক্সিমাম গানই আপনি দেখবেন যে একটু নাচানাচির গান। কেন? বিকজ অফ আমি যখন স্টেজে গাই তখন অনেক ফিল্মের গান গাচ্ছি, ফোক গান গাচ্ছি, বাট নিজের গান গেতে হবে। মানুষের যারা শিল্পীরা আছে তারা সবাই চায় নিজস্ব মৌলিক গান দিয়ে আসলে অডিয়েন্স চিনবে যে হ্যাঁ কর্নিয়ার গান মানেই হচ্ছে কর্নিয়ার, এই গানটা কর্নিয়ার বা এই গানটা কর্নিয়ার। হ্যাঁ, সো এই জিনিসটা কিন্তু সব শিল্পীরা চায়। সব কিছু মিলে এখন ভাগ্য প্লাস সবার সাথে কমিউনিকেশন সব কিছু মিলেই একটা গান উঠতে হয়। একদম তাই। আর সেখানে জেনারেশনেরও একটা ব্যাপার আছে, যে যেই জেনারেশন যেভাবে চাচ্ছে সেভাবেই কিন্তু আপনাকে প্রেজেন্ট করতে হবে সেই গানটা। আপু অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, এই ঈদের একটা ব্যস্ত সময়ও আমাদেরকে সময় দেওয়ার জন্য। এনি টাইম ফর ইউ গাইস, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাকেও, অ্যান্ড ঈদ মোবারক। আর এখন টিভি যারা দর্শক আছেন সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবার ঈদ ফ্যামিলির সাথে খুব ভালোভাবে কাটুক। অ্যান্ড আমি সবসময় একটা কথা বলে থাকি যে বাংলা গান আমরা বেশি করে শুনবো, বাংলা গান আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করব, ছড়াবো, এবং নতুন যারা আমরা গান করছি তাদের গানগুলো শুনবো। অ্যান্ড সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ। দর্শক, শেষ করছি চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দ।